আজকের আলোচনা হাই ভোল্টেজ মডেল 36। আজকে আমরা 20 কোশ্চেন সলভ করব। তো চলুন চলে যায় আজকের প্রথম প্রশ্নে। আমাদের এই প্রশ্ন সলভের ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এই শুরু থেকে শেষ পর্যন্ত 20টা কোশ্চেনের মধ্যে আপনি কয়টা পারলেন মডেল টেস্ট আকারে হিসাব রাখতে হবে। এখানে যদি চ্যালেঞ্জ দিচ্ছি, যারা 18টা প্রশ্ন পারবেন তাদের জন্য বলবো প্রস্তুতি ভালো আছে, আর যারা কম পারবেন তাদেরকে বলবো প্রস্তুতি আরও বাড়াতে হবে। সো স্টার্ট করেন। কোশ্চেন নাম্বার 1, কোন বাক্যটি শুদ্ধ? কারেকশন থেকে এই কোশ্চেনটি দিয়েছি। কোন বাক্যটি শুদ্ধ? I have read a poetry. I have read a piece of poetry. I saw his pulse. The man took his birth in 1968. কি হবে এগুলোর উত্তর? কোন বাক্যটা শুদ্ধ বলেন, দ্রুত উত্তর করতে হবে এবং ক্লাসটা শেয়ার করতে হবে। যারা ক্লাসে আছেন শেয়ার করে দিবেন। চলে আসি। এই প্রশ্নটিতে মূলত আনকাউন্টেবল নাউনের ইউজেস রয়েছে এবং অন্যান্য ব্যবহার রয়েছে। সো প্রথম বাক্যটা বলছে আই হ্যাভ রিড এ পোয়েট্রি। মনে রাখতে হবে পোয়েট্রি শব্দটা আনকাউন্টেবল নাউন। সো যত আনকাউন্টেবল নাউন আছে এগুলোর সামনে আমরা কখনো সংখ্যাবাচক শব্দ হিসাবে আর্টিকেল এ বসাবো না। আমরা জানি আর্টিকেল এ হচ্ছে একটা সংখ্যা প্রকাশ করে, এ মানে হচ্ছে এক। সো আমরা আনকাউন্টেবল নাউনের সামনে কখনো এ ব্যবহার করতে পারবো না, দ্যাটস ওয়াই এটা ভুল। 2 নম্বরটা বলছে আই হ্যাভ রিড এ পিচ অফ পোয়েট্রি। ইয়েস, এটা হচ্ছে একদম কারেক্ট একটা এক্সপ্রেশন। যদি কখনো আনকাউন্টেবল নাউনের সামনে আমরা সংখ্যায় কোনো কিছু বলতে চাই, তাহলে আমাদেরকে এভাবে এ পিচ অফ শব্দটা ব্যবহার করতে হবে। এ পিচ অফ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে এ পিচ অফ দেওয়া আছে, এটা সঠিক। বি নাম্বারটা। আচ্ছা, এরপর আসেন সি নাম্বারটা, আই স হিজ পালস। এখানে আই স হিজ পালস কি করব বলেন তো? উত্তরটা আই স হিজ পালস। সি নাম্বারটা কেন ভুল? সি নাম্বার কেন ভুল বলতে পারেন কি করে? সি নাম্বারটা ভুল কেন? সি নাম্বার প্রশ্ন ভুলের পিছনে কারণ হচ্ছে আই স হিজ পালস। এখানে দেখেন, এই যে যদি কখনো কারো নারী দেখা বোঝায় সেক্ষেত্রে হচ্ছে স্পন্দন দেখা, স হবে না। এখানে উত্তর হবে হচ্ছে ফেল্ট, মানে ফিল ভার্বটাকে ব্যবহার করতে হবে। এই জন্য সি নাম্বারটা ভুল। ডি নাম্বার কেন ভুল? দ্য ম্যান টুক হিজ বার্থ ইন 1968। কেন ভুল? এটা ভুল হচ্ছে যখন কেউ কোথাও জন্মগ্রহণ করে, এক্ষেত্রে এটা প্যাসিভ মুড হিসাবে কখনো টুক হবে না, এটা ব্যবহার করতে হবে ওয়াজ বর্ন। তাহলে দ্য ম্যান ওয়াজ বর্ন ইন 1968, এই পুরো 3টা শব্দকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আব্দুল মুত্তালিব বলছেন হচ্ছে ফিল। ফিল না, ওই ভাবটা হচ্ছে এফ ডাবল ই এল। হ্যাঁ, ফিল, এই ভাবটা। ওকে, এরপর চলে আসি 2 নম্বর প্রশ্ন। দেখতে চাই কার কয়টা হচ্ছে। আজকে মোট 20টা প্রশ্নের মধ্যে হাই ভোল্টেজ 36 এর মধ্যে 2 নাম্বার বলছে কোন বাক্যটি শুদ্ধ। আবার বলেন এখানে কোন বাক্যটি শুদ্ধ? 2 নাম্বার কোন বাক্যটি শুদ্ধ? নাজিম বলছেন হচ্ছে কাউন্ট হবে, রাইট। আচ্ছা, এখানে শুদ্ধ কোনটা? He denied to help me. The doctor feels the pulse of the patients. Honesty and truthfulness are necessary for happiness. He along with his friends have come. রেশমা রূপা বলছেন হচ্ছে অনুভব করা বোঝাতে ফিল্ড হয়, রাইট রাইট। 2 নম্বর প্রশ্নটা বলেন। 2 এর অপশন এ ভুল। কেন ভুল? ডিনাই শব্দটা মনে রাখবেন, স্থায়ীভাবে মনে রাখেন, ডিনাই শব্দের পরে আমরা কখনো ইনফিনিটিভ ইউজ করব না। এই ডিনাই শব্দের পরে হচ্ছে ব্যবহার করতে হবে ভার্ব প্লাস আইএনজি, মানে এখানে হওয়া উচিত ছিল হলো হেল্পিং। কেন? মনে রাখবেন এই যে এক্সপার্ট ইংলিশ বইতে একটা চ্যাপ্টার আছে ফাইনাইট ভার্ব হিসাবে আলোচনা, ওখানে আছে ট্রানজিটিভ ভার্বগুলো মনে রাখার উপায়। হ্যাঁ, যেমন ছাত্ররা কমপ্লিট, এনজয়, অ্যাভয়েড এবং ডিনাই করে জীবনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে। তো ওই যে ডিনাই শব্দটা ওই গল্পের মধ্যে ছিল। তো ডিনাই শব্দের পরে ভার্বের সাথে ব্যবহার করতে হয় আইএনজি। সো 2 এর উত্তর হচ্ছে এ নাম্বার, সরি 2 এ নাম্বার ভুল, কারণ এখানে ভুল আছে। বি নাম্বার, দ্য ডক্টর ফিলস দ্য পালস অফ দ্য পেশেন্টস, এই বাক্যটা ঠিক আছে, একটু আগে আমরা যেটা বললাম। ঠিক আছে, ইরফান উদ্দিন। সি নাম্বার ভুল কেন? কারণ অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস সমজাতীয় 2টি নাউন ওয়ার্ড, বিশেষ করে কোয়ালিটি বা গুণাগুণ বোঝাতে বা মানুষের গুণ বোঝাতে
গুণবাচক দুটি নাউন সমজাতীয় হলে এদেরকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরব। তো এটাকে সিঙ্গুলার হিসাবে উত্তরটা করতে হবে, আর এর জায়গায় এখানে ভুল আছে, ইজ হবে। ডি নাম্বার, হি অ্যালোন উইথ, ডি নাম্বার কি হবে? হি অ্যালোন উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ কাম। এখানে এই অ্যালোন হবে না, এখানে ভুল আছে, এখানে হবে হলো অ্যালং, এখানে হবে অ্যালং। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার? দেখেন তাহলে 2 এর উত্তরটা হচ্ছে বি নাম্বার, বাকি সব অপশনগুলো ভুল। চলে যাচ্ছি, চলছে হাই ভোল্টেজ মডেল 36 এর আলোচনা। 3 নাম্বার প্রশ্ন বলছে, তুমি কিভাবে তাহার ব্যাগটি পাইলে? এটা প্রাইমারি পরীক্ষা আসা একটা কোশ্চেন। 3 নাম্বারটা এটা একটা প্রাইমারি পরীক্ষা আসা প্রশ্ন বটে। এটা অ্যান্সার হবে 4 নাম্বার। হাউ ডিড ইউ কাম বাই? মনে রাখবেন কাম বাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া। কাম বাই মানে হলো কোনো কিছু খুঁজে পাওয়া। কাম বাই মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া। তুমি কিভাবে তাহার ব্যাগটি খুঁজে পেলে? হাউ ডিড পর্যন্ত সব ঠিক আছে, হাউ ডিড ইউ পর্যন্ত ঠিক আছে। মূলত এখানে কাম এর সাথে কোন ওয়ার্ডটা দিলে খুঁজে পাওয়া বোঝায় সেটা জানতে চেয়েছে। আই মিন কাম এই গ্রুপ ভার্বটা আপনাদেরকে জানতে হবে। তাহলে কাম বাই মানে খুঁজে পাওয়া, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, হ্যাঁ, কাম অ্যাক্রস মানে হচ্ছে কারো দেখা পাওয়া বা কাউকে দেখতে পাওয়া। সো 3টা গ্রুপ ভার্ব, 3টা ফ্রেজাল ভার্বই মনে রাখার চেষ্টা করবেন। সো এখানে বোঝাচ্ছে কিভাবে পাইলে, মানে কিভাবে খুঁজে পাইলে, উত্তর হবে কাম বাই। 3 এর উত্তরটা হচ্ছে 4 নাম্বার। এরপর 4, কোনটি শুদ্ধ বাক্য? দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে হাই ভোল্টেজে কিন্তু আমরা 30 পর্যন্ত মোটামুটি সহজ কঠিন মিশ্রণ ছিল, 30-এর পর থেকে বেশিরভাগই কঠিন হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই কঠিনগুলোও লাগবে, কারণ কঠিন বলতে খুব কঠিন না, এটা শুধু কারেকশন রিলেটেড বিষয়গুলো বেশি আছে। সো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই। 4 নাম্বার, কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে এখানে এ নাম্বার, আই ফরবেড হিম টু গো। ফরবেড এই শব্দটার পরে আমরা জানি হচ্ছে ইনফিনিটিভ ইউজ করা যায়, এজন্য এখানে অ্যান্সার হচ্ছে টু গো। বি নাম্বার, দ্য মুন শাইন্স বাই নাইট, দ্য মুন শাইন্স বাই নাইট, এটা ভুল। কেন ভুল? বি নাম্বারটা ভুল হচ্ছে চাঁদ আলো দেয় রাতে, এখানে বাই হবে না, দিনের স্পেসিফিক সময় বোঝাতে বা দিন বা রাতে বোঝাতে অ্যাট নাইট ব্যবহার করতে হবে। ডিড দে রোট দ্য বুক, এটা ভুল কোথায়? যদি আমরা কোনো বাক্যের শুরুতে ইন্টারোগেটিভ করার জন্য ডিড আনি, তাহলে এই বাক্যে এই পাশের যে মেইন ভার্বটা থাকবে সেটা হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে আছে রোট, অতএব এই সি নাম্বারটা ভুল। ডি নাম্বার বলছে হি স্টপ টু রাইট লেটার্স, এটাতে ভুল কোনটা? দেখেন 4-এর এখানে ভুল হচ্ছে স্টপের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ইনফিনিটিভ হয় না। স্টপের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে অ্যান্সারটা হচ্ছে এই এ নাম্বার, 4-এর উত্তর হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার? এরপর আসি 5, আমি তাকে পড়তে শুনলাম, আমি তাকে পড়তে শুনলাম, কি হবে? রেশমা বলছিলেন 4-এর 1, লাবণী বলছেন অ্যাট নাইট। ওকে, 5 নাম্বার, আমি তাকে পড়তে শুনলাম, আমি তাকে পড়তে শুনলাম। I heard him to read, I heard him reading, I have heard him reading, I saw him reading. আমি তাকে পড়তে শুনলাম, যেহেতু বাক্য অলরেডি দেওয়া আছে শুধু শুনলাম, তো শুনলাম বোঝাতে কি করবেন? হিয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আই হিয়ার্ড, হিয়ার্ড এইগুলো হবে না, আই হিয়ার্ড হিম রিডিং। এখানে একটা রুলসটা মনে রাখতে হবে, সি, হিয়ার, ফিল, লাইক, স্মেল, ওয়াচ, এই ভার্বগুলোর পরে একটা অবজেক্ট আসবে এবং এই অবজেক্টের পরে যদি কখনো শূন্যস্থান পড়ে তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। কেননা এই অবজেক্টগুলোর মানে এই ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে এটা এমনটা বোঝাবে যে এই অবজেক্টটা কোনো কাজ করছে বা ওই অবজেক্টটা কোনো একটা অবস্থায় আছে। তো অবস্থা বোঝাতে এই অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন এখানে বলছে আই হিয়ার্ড হিম রিডিং,
তো আমি শুনলাম তাকে, এই হিমের অবস্থাটা কি, পড়াশোনা করা অবস্থায়, তার মানে হিমটা হলো পড়তেছিল এমনটা বোঝাচ্ছে। সো 5-এর উত্তরটা হচ্ছে বি নাম্বার, 5-এর উত্তর বি, আই হিয়ার্ড হিম রিডিং। ওকে, নেক্সট 6, সিলেক্ট ট্রান্সলেশন অফ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, 6 নাম্বার, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এটা আসছিল কোথায়, নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2013 সালে আসছে প্রশ্নটা। দেয়ার ইজ নো রুম, এইটা অনেকবার আসছে কারেকশনের ক্ষেত্রে। মনে রাখতে হবে নো রুম বলতে বোঝানো হয় হলো জায়গা, নো রুম বলে জায়গা। এখন জায়গা এটা আবার বলতে বুঝবেন কি, জায়গা বলতে বোঝাচ্ছি এখানে কোনো একটা প্লেস দেওয়া থাকবে, প্লেসের উল্লেখ থাকবে। তো নো রুমের পরে এখানে বলা আছে ইন দ্য বেঞ্চ, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, তার মানে কি রুমে বসার জায়গা নাই এরকম বলবেন, নাকি বেঞ্চে বসার জায়গা নেই, বেঞ্চে বসার জায়গা নেই, তার মানে এই জায়গায় এই বেঞ্চে কোনো জায়গা নেই, তার মানে উত্তরটা হচ্ছে সি নাম্বার, এই বেঞ্চে কোনো জায়গা নেই। আপনারা জানেন যে ট্রান্সলেশন সমাধানের জন্য একেবারে বেস্ট বুক হচ্ছে এখন 9 কোড অফ ট্রান্সলেশন। এরকম যত ট্রান্সলেশন আছে সব সমাধানের জন্য একেবারে 9 কোডের মাধ্যমে পৃথিবীর সেরা একটা বই হচ্ছে এই 9 কোড অফ ট্রান্সলেশন। এটা না পড়লে আপনার জীবনে অনুবাদের ক্ষুধা কোনোদিন মিটবে না। একমাত্র এক্সপার্ট ইংলিশ থেকে এটা আবিষ্কার যে মাত্র 9টা কোডের মাধ্যমে পৃথিবীর সব বাক্যের অনুবাদ করা যায়, যা কেউ আজ পর্যন্ত আগে বলতে পারেনি। সো এটা আপনারা সাথে রাখবেন অনুবাদ বুঝতে হলে। 6 নাম্বার শেষ। 7, ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক। আমরা একটু টেনে আগাতে চাই। ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক, মানে নিজের ভুল নিয়ে কখনো লজ্জায় ফেটে পড়ার কিছু নাই, তার মানে এখানে অ্যান্সার হবে ব্লাশের সাথে উইথ। ইউ শুড নট ব্লাশ উইথ সেম, মনে রাখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্লাশের সাথে উইথ সামথিং, ব্লাশ উইথ সামথিং। সো 7-এর উত্তরটা হচ্ছে এ। এটা অধ্যায়টার নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মাত্র 700 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে এই বইটাতে, যেইটা পড়লে আপনি পৃথিবীর যত জায়গায় যত কোশ্চেন আসুক সলভ করতে পারবেন। যদিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে 2000-এর উপরে আমার কাছে কালেকশন আছে, বাট আপনাদের জন্য এক্সপার্ট ইংলিশ বইতে মাত্র কয়টা দিয়েছি, 700টা। তার মধ্যে 300টা দেখবেন আগে থেকেই পারেন, বা 400টা আগে থেকেই পারেন। তো নতুন 300-র মতো পড়বেন না, চাকরি পাইতে হলে, জীবনে ভালো কিছু করতে হলে পড়তে হবে। 7-এর উত্তর এ নাম্বার। নেক্সট 8 নাম্বার, কার কয়টা হচ্ছে হিসাব করে রাখেন, দেখতে হবে লাইভ শেষে কার কয়টা মিলল, মানে কে 20-এ কত পেলেন। দ্য বয় ওয়ান্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিটস। দ্য বয় ওয়ান্ডার্স ইন দ্য স্ট্রিটস 8 নম্বরে। এখানে ওয়ান্ডার্সের সাথে ব্যবহার করতে হবে অ্যাবাউট। ওয়ান্ডার্স অ্যাবাউট মানে হলো যে উদ্দেশ্যহীনভাবে কেউ যদি কোথাও ঘুরে বেড়ায় তাহলে এটাকে ওয়ান্ডারের সাথে অ্যাবাউট বসাতে হয়, মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর অর্থে ওয়ান্ডার অ্যাবাউট বসে, ওয়ান্ডার অ্যাবাউট বসে। তো 8-এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, 8-এর অ্যান্সার এ। নেক্সট 9 নাম্বার, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, এটা দিয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। এই কোশ্চেনটা WBCS, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে আসা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো সব এক্সপার্ট ইংলিশে রাখা আছে। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি? অনুভব করা, আন্ডার দ্য ওয়েদার আবহাওয়ার নিচে, কেমন কথা না? এটা একটা অক্ষর অনুবাদ হলো, কিন্তু ইডিয়মসের বিষয়টা হলো সব ভাবানুবাদ হবে। সো আন্ডার ওয়েদার মানে আপনি আবহাওয়ার নিচে আছেন, এটা বলতে আসলে কি বোঝানো হয়? এটা বলতে বোঝানো হয় যে আপনি এখন অসুস্থ, আপনি ভালো নাই, এইটা বোঝানো হয়। সো কোশ্চেন 9-এর উত্তরটা হচ্ছে আপনি ভালো নাই, ফিল আনওয়েল মানে অসুস্থতা অনুভব করা, অসুস্থতা অনুভব করা। সো 9-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার, 9-এর উত্তর সি। এরপর আসি 10, চলছে হাই ভোল্টেজ মডেল 36-এর আলোচনা। 10 নম্বর, দ্য ওয়ার্ড ইকুইভোকেশন, 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 ইকুইভোকেশন কথাটা মানে কি? ইকুইভোকেশন কথাটার মানে হলো ইকুইভ্যালেন্ট, বা এটা হচ্ছে আপনার দ্ব্যর্থবোধকতা, মানে হচ্ছে দুই ধরনের
অর্থ দিবে এরকমটা বোঝায়, বা একটা জিনিস আপনার দ্বৈত মিনিং দিবে এরকমটাকে বোঝায় হচ্ছে ইকুইভোকেশন। ক্লিয়ার? সো ইকুইভোকেশন মানে একই জিনিসকে দুই দিক থেকে চিন্তা করা যায় এরকম একটা ম্যাটার। সো এরকম ম্যাটার উত্তর হচ্ছে ডি নাম্বার। দ্য টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, মানে একই স্টেটমেন্টে আপনার কাছে মনে হবে যে ওইটা দুইটাই। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, কথার কথা এটা হলো 6 লিখছেন, তাই না? তো এইটা 6 লিখলে এই পাশের একজন মানুষ এটাকে মনে করবে 6, কিন্তু এই পাশের একজন মানুষ যদি এটাকে কোনোভাবে মনে করে 9, কোনো ভুল করার কিছু নাই। তারপর 6টাকে উল্টালে এটা 9 হয়ে যায়। এখন এইটাকে যে যেভাবেই চিন্তা করুক না কেন, এটা যদি এরকম করে তৈরি করা থাকে, কেউ মনে করবে 9, কেউ মনে করবে 6। তো এরকম কোনো একটা জিনিসের দ্বৈত অর্থ দিতে পারে এমন বিষয়কে বলা হচ্ছে আপনার ইকুইভোকেশন। নেক্সট 11 নাম্বার, ডিলে এর সাথে হবে এক্সপিডাইট। ডিলে, এক্সপিডাইট। ডিলে মানে বিলম্ব করা, আর এক্সপিডাইট মানে হলো ত্বরান্বিত করা। ডিলে মানে বিলম্ব করা, আর এক্সপিডাইট মানে হলো ত্বরান্বিত করা। ডিলে বিলম্ব করা, এক্সপিডাইট ত্বরান্বিত করা। তো এইটা হলো অ্যানালজি থেকে আসা কোশ্চেন। তো অ্যানালজিতে এই একজোড়া শব্দ যেরকম সম্পর্ক দিচ্ছে, নিচে এমন একজোড়া শব্দ খুঁজতে হবে যেটা একই সম্পর্ক দিবে। এখানকার সম্পর্কটা কি? ডিলে মানে দেরি করা, এক্সপিডাইট মানে ত্বরান্বিত করা, জিনিসটা বিপরীত সেন্স, মানে অ্যান্টোনিয়ামে আছে। সো এরকম একটা বিষয় আছে, এখানে খুঁজতে হবে সেটা। রিলেটেড সম্পর্ক, হল্ট হবে না, ব্লক, অবস্ট্রাক্ট দুইটাই সিনোনিম। ড্র্যাগ, প্রোক্রাস্টিনেশন একই রকম। ডিটেইন, ডিসপ্যাচ। ডিটেইন মানে হলো ধরে রাখা, আর ডিসপ্যাচ মানে হলো যেটাকে কি বলা হয়, ত্বরান্বিত করা। ডিসপ্যাচ মানে হলো ত্বরান্বিত করা, ডিসপ্যাচ মানে হলো ত্বরান্বিত করা। সো 11 অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এরপর চলে যাই 12 নম্বর প্রশ্ন। চলছে হাই ভোল্টেজ মডেল 36 এর আলোচনা। 12 নম্বরে বলছে, ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। এটাকে তৈরি করতে হবে হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে আপনারা একটু খেয়াল রাখবেন, যে সমস্ত বাক্যগুলো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে থাকে, কি দিয়ে বলেন? হু রিলেটিভ প্রোনাউন দিয়ে থাকবে, সেগুলোকে আমরা এই হু এর পূর্বপদ যে থাকবে, জাস্ট একে আমরা সাবজেক্ট হিসাবে তৈরি করে ফেলবো, আর ওই বাক্যে ইট ইজ দ্বারা শুরু থাকবে, এই ইট ইজটাকে তুলে দেব। সিম্পলি হিসাব, সিম্পলি একটা হিসাব। তাহলে আমরা এই ম্যানটাকে নেব আর এইটুককে নেব, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। হু তুলে দিব, ইট ইজ তুলে দিব, বাক্যটা দুইটা সাবজেক্ট ভার্ব থেকে একটা সাবজেক্ট ভার্ব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। জাস্ট এই ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। তাহলে আমরা মনে রাখবো এই স্ট্রাকচারটা হলো ইট ইজ প্লাস রিলেটিভ প্রোনাউন, সরি, ইট ইজ প্লাস পূর্বপদ প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব ডট ডট থাকলে আমরা এই ধরনের বাক্যকে যদি সিম্পল করতে চাই, জাস্ট রিলেটিভ প্রোনাউন আর ইট ইজকে বাদ দিয়ে দেব, আর বাকি যা থাকবে সব বসাই দেব, সেন্টেন্স হয়ে যাবে। সো 12 উত্তরটা হচ্ছে এইভাবে, এই নাম্বার মনে রাখবেন। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিন্তু আপনাদের যে কোনো চাকরি পরীক্ষা প্রশ্ন হয়, বিশেষ করে 11-20 গ্রেড, নিবন্ধন, প্রাইমারি, এগুলোতে প্রচুর প্রশ্ন হয়। 13 নাম্বার, টু স্টে হেলদি উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্সড। এখানে এইটা অনেকের মুখস্থ আছে, এটা হচ্ছে যে যদি আমরা স্বাস্থ্যবান থাকতে চাই তাহলে উই মাস্ট প্ল্যান টু হ্যাভ ব্যালেন্সড ডায়েট, মানে আমাদের সুষম খাবার খেতে হবে বা ভারসাম্যপূর্ণ খাবার খেতে হবে। 13 উত্তরটা হচ্ছে এই নাম্বার। 14-15 বলেন, 14 এবং 15। 14 নম্বর বলছে, সাম রাইটার্স সিঙ্ক অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। সাম রাইটার্স সিঙ্ক, কিছু লেখকগণ, সিঙ্ক ডুবে থাকে, অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম মানে সময়ের যে বিবর্তন আছে সেই সময়ের বিবর্তনের মধ্যে কিছু রাইটার্স কি থাকে, যেটাকে বলা যাচ্ছে যে বিস্মৃত। বিস্মৃত মানে কি, ওর মধ্যে ডুবে থাকে। তো এখানে সিঙ্কের সাথে উত্তর করতে হবে ইনটু। সিঙ্কের সাথে ইনটু মানে কোনো কিছুর মধ্যে ডুবে থাকা অর্থে আমরা সিঙ্কের সাথে ইনটু ইউজ করব।
সিঙ্ক ইনটু। 15, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট। এই যে ইডিয়মসগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এক্সপার্ট ইংলিশ বই যাদের কাছে আছে মোটামুটি 700-800টার মতো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এখানে দেওয়া আছে। সো এই 800 ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যদি আপনি কভার করতে পারেন, আর কোনো জায়গাতে আপনাকে আটকাতে পারবে না, কারণ আমরা ওইভাবে ওই ধরনের ইডিয়মসগুলোই কিন্তু বেশিরভাগ দিয়েছি। তো দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট, এটা বাংলাটা কিভাবে বের করবেন? দেখেন ইডিয়মসের বাংলা মিনিং করা একদম মজা, যদি কেউ বুঝে বুঝে কাজটা করেন। দেখেন এখানে বলবেন, দেখেন মেক মানে কি? তৈরি করা, বোথ উভয়কে, এন্ডস সমাপ্ত মানে উভয়ের মধ্যে যে সমাপ্তটা সেটা তৈরি করবেন, মিট মানে সাক্ষাৎ দিয়ে। তার মানে কি? ধরেন দুইজন মারামারি করছে, এই দুইজনের মধ্যে সমাপ্তটা হবে কি? কোলাকুলির মাধ্যমে। তো এইটাকে আপনি এই প্রবাদের মাধ্যমে মিনিংটা দেওয়া আছে, মানে প্রবাদ বলতেছি, ইডিয়মস। তো এটার বাংলা হচ্ছে গেট বাই। হ্যাঁ, গেট বাই মানে হলো সাক্ষাৎ পাওয়া, যেটাকে আপনি বলতে পারেন যে দুইজনের মধ্যে কোনো কিছু ইতিবাচক হওয়াকে আমরা বলবো মেক বোথ এন্ডস মিট, মানে হলো গেট বাই। আর এই গেট বাই কথাটার মানে হচ্ছে যে কোনো উপায়ে বেঁচে থাকা, বা আপনি আরেকটা কথা বলতে পারেন যে মিলমিশ হয়ে থাকা বা একতাবদ্ধ হয়ে থাকা, এইভাবেও কিন্তু বলা যাবে। নেক্সট 16 চলছে হাই ভোল্টেজ মডেল 35। আমরা চলে আসছি 16তম প্রশ্নে, আর মাত্র 4টা প্রশ্ন আছে। ফল ইনটু লাইন, এই ইডিয়মের বাংলা কি? খুবই সহজ, ট্রেনের 2টা লাইন আছে। এখন ট্রেন যদি এই 2টা লাইনের মধ্যেই থাকে তাহলে কি সে ঠিক জায়গাতে আছে, রাইট? তার মানে আপনি পতিত হলেন কিসে? লাইনের মধ্যে। ফল ইনটু লাইন মানে আপনি লাইনে পতিত হচ্ছেন, মানে আপনার নিজ গন্তব্যের জন্য যে রাস্তা তার উপরেই আছেন। এটার বাংলাটা হচ্ছে সম্মত হওয়া। ফল ইনটু লাইন বাংলা হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া। ফল ইনটু লাইন, সম্মত হওয়া বা রাজি হওয়া। 17 দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন, ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, এটা আবার কি? হ্যাঁ দেখছেন, এটা একটা ইডিয়মস। আব্দুল মোত্তালিব, লাবণী বলেন 17 দ্য কারেক্ট ট্রান্সলেশন। ফ্যান দিয়ে ভাত খায় আর গল্প করে কি? দই। আচ্ছা, দই দিয়ে ভাত খাওয়া আমার কাছে মনে হয় ফ্যান দিয়ে খাওয়াই ভালো। ফ্যানের কোয়ালিটি কি কম? ফ্যানেরও গুণাগুণ আছে, ছোটবেলায় আমি খেয়েছি, অনেক খেয়েছি। যাই হোক, এখন আসেন, বলছে ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, এটার বাংলাটা আসলে কি বোঝানো হচ্ছে? বাংলাটা বোঝানো হচ্ছে যে আপনার আছে জিনিস কম কম, কিন্তু আপনি মানুষের কাছে বলার চেষ্টা করেন আছে জিনিস অনেক অনেক। এটা ধরেন আপনার গর্ব করার মতো আছে 5 টাকা, কিন্তু আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে আপনি 5 কোটি টাকার মালিক। তো এইটাই হচ্ছে এই প্রবাদের কথা। তো এইটার উত্তরটা হচ্ছে উত্তরটা কি বলেন? 17 অ্যান্সারটা কি হবে? বিগ বোস্ট স্মল রোস্ট। বলছে বিগ বোস্ট স্মল রোস্ট, এটা বাংলা হচ্ছে বিগ বোস্ট মানে কি? অনেক বড় অহংকার। এই বোস্ট মানে অহংকার করা, গর্ব করা, দম্ভ করা। স্মল রোস্ট কিন্তু আপনার অহংকার করার মতো যা আছে সেটা হচ্ছে ছোট কোনো একটা বিষয়। তাহলে ছোট বিষয়কে অনেক বড় করে দেখানো, এটার নামই হলো ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, বিগ বোস্ট স্মল রোস্ট। 17 উত্তরটা হচ্ছে ডি নাম্বার। সাইমন বলছেন এই মডেল কি আপনার এক্সপার্ট বইতে আছে? প্রথম কথা, আপনি এক্সপার্ট বানানটা আগে ঠিক করবেন। এক্সপার্ট বানান EXPERT, হ্যাঁ। আর এরপর আসেন 18। আর মডেলের কোশ্চেনগুলো আছে বইয়ে, বিভিন্ন অধ্যায় থেকে আমি নিয়েছি। ধরেন একটা মডেলে বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন দেখতে পাচ্ছেন না, তো এই মডেলের কোশ্চেনগুলো পুরো বইতে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু সেখান থেকে খুঁজে খুঁজে যেগুলো গুরুত্বপূর্ণ, এখানে ধরেন 12,000 MCQ আছে। আর আপনাদেরকে এই 12,000 MCQ থেকে 40টা মডেলে 20টা করে মোট 800 প্রশ্ন নিয়েছি মাত্র। মনে করেন 12,000 থেকে 1,000ও না, 800টা কোশ্চেন বাছাই করছি। এই 800 কোশ্চেন সলভ করলে আপনি যে কোনো পরীক্ষায় অনায়াসে 50% কমন পাবেন।
তো যাই হোক 18 অ্যান্সারটা হচ্ছে কি বলছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপাবল। ক্যাপাবল মানে সক্ষম বা দক্ষ, এটার অ্যান্সার হবে ইনক্যাপাবল মানে ডি নাম্বার। ক্যাপাবলের সাথে বিপরীত শব্দ হিসাবে যোগ করতে হবে ইন। ক্যাপাবলের সাথে বিপরীত শব্দ হিসাবে যোগ করতে হবে ইন মানে ইনক্যাপাবল। 18 অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। এরপর 19 আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 19 নাম্বার বলেন এভরি ম্যান অ্যান্ড উইমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। এই প্রশ্নটা আসলে ভুল কোথায়? অনেকে হয়তো বা শর্ট করে খুঁজে পাবেন না এর ভুলটা, কিন্তু বোঝার চেষ্টা করলে পাবেন। আব্দুল মোতালেব বলছেন 18 এ, 17 সি হবে না, 17 ডি হবে, বিগ বোস্ট স্মল রোস্ট হবে। 19 এভরি ম্যান অ্যান্ড ওমেন, এখানে ভুল থাকতে পারে কোথায়? পিন পয়েন্টিং ইরর কোশ্চেনে যে বিষয়টা দেখবেন আপনারা, যে প্রত্যেকটা এলিমেন্টসের সাথে প্রত্যেকটা এলিমেন্টসের সম্পর্ক থাকতে পারে। এই জন্য বুঝতে হবে যখন এভরি এর নিচে দাগ আছে বুঝতে হবে এভরি এর রুলস আছে নাকি। এভরি এর রুলস হচ্ছে কোনো কিছুই না, এভরি এর পরে নাউন প্রোনাউন যেটাই থাক, এভরি এর পরে ভার্ব হয় সিঙ্গুলার, এইটুকু একটা রুলস আছে। ওকে, এইটা যাদের জানা আছে তাদের জন্য সহজ হবে। তো এভরি এর পরে একাধিক নাউন থাকলেও ভার্ব সিঙ্গুলার হয়, কারণ হলো এভরি এর পরে একাধিক নাউন দ্বারা সিঙ্গুলারকেই রেফার করবে। তো এভরি থাকার কারণে এই সেন্টেন্সে জাস্ট এখানে পসেসিভ হিসেবে দেয়ার হবে না, পসেসিভ দেয়ার কাটা, এখানে হবে হিজ অথবা বড়জোর আপনি হার ইউজ করতে পারেন, হিজ হার প্রয়োজন অনুযায়ী। সো এই বাক্যটা ভুল হচ্ছে দেয়ারে, দেয়ার ইউজ করব না, এখানে ইউজ করব হিজ অথবা হার। ক্লিয়ার? এই হচ্ছে 19 নাম্বার এবং লাস্ট কোশ্চেন আজকের আলোচনার 20 নাম্বার। সবচেয়ে কঠিন কোশ্চেন একটু লাস্টে দিয়েছি, সলভ করেন আপনারা, দেখি চেষ্টা করেন, দেখি কতজনের হয় আজকের এই প্রশ্নটা 20 নাম্বারটা। কোশ্চেন নাম্বার 20, কুকুরটি দরজার সামনে শুয়েছিল। কুকুরটি দরজার সামনে শুয়েছিল। কুকুরটি দরজার সামনে শুয়েছিল। The dog was in front of the door. The dog was in front of the door. ওকে, 20 নম্বর প্রশ্নটা থেকে আমরা 1 মিনিটে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিখে নেব। সো দেখেন, দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। আপনি বাংলাটা ঠিকই বুঝতেছেন যে কুকুরটি দরজার সামনে শুয়েছিল। এখন শুয়ে থাকা অর্থে আমরা এখান থেকে কোন ওয়ার্ডটি নিতে পারি? সো প্রথম কথা হচ্ছে এখানে ওয়াজ কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আছে, তাহলে আপনাকে নিতে হবে এটা শুয়ে ছিল বা শুয়ে থাকা অর্থে কন্টিনিউয়াস ফরম্যাট। আর কন্টিনিউয়াস ফরম্যাট মানে এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। সো কন্টিনিউয়াস টেন্স মানে ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি লাইন, এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু আসলে তো এইগুলোর কোনটার অর্থ কি, কিভাবে আসলো এটা ক্লিয়ার না। তো চলেন আমরা একটু সেটা দেখে নিই। খেয়াল করেন, লাই মানে হচ্ছে মিথ্যা বলা। এখানে কয়েকটা ভার্ব আছে, হ্যাঁ কয়েকটা ভার্ব আছে, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখেন। লাই মানে হচ্ছে মিথ্যা বলা, লাই মানে নিজে শুয়ে থাকা, লে মানে কিছু রাখা। এখন এই দুইটার সাথে আবার সম্পর্ক করে লাই যখন মিথ্যা বলে তখন লাইড লাইড, এই যে লাইড লাইড, ইডি ইডি, শুধু ইডি যোগ হয়, ডি যোগ হয়। আর লাই বাংলা যখন শুয়ে থাকা বোঝায়, মানে কুকুর শুয়েছিল, তখন এটার পাস্ট টেন্স হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন। আবার দেখেন, লে মানে কোনো কিছু রাখা, এই লেটা এখানে পাস্ট টেন্স, আবার এই লে নিজে আবার কি V1 প্রেজেন্ট টেন্স, হ্যাঁ V1। তো লে মানে কিছু রাখা বা কাউকে শোয়ানো, আপনি বাচ্চাকে শোয়াই রাখলেন সেটা হবে লে। সো এটার পাস্ট টেন্স হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইড। ক্লিয়ার? দেখেন কত পার্থক্য। হ্যাঁ, এটা আমিও 5-7 দিন পর পর ভুলে যাই, এজন্য আপনাকে এগুলো বারবার দেখতে হবে। এগুলো পরীক্ষার আগে গরম গরম দেখে পরীক্ষার হলে যেতে হয়। নেক্সট, এখন এইগুলো এখানে সূত্র আছে, এই সূত্রগুলো এক্সপার্ট ইংলিশে আছে, আমি আর এগুলো না বললাম, আপনারা দেখে নিন। আজকের আলোচনা শেষ, আশা করি সব বুঝেছেন। এবং আজকের জন্য একটা বোনাস কোশ্চেন আপনাদেরকে দিয়েছি, এই বোনাস কোশ্চেনটা নিজেরা সলভ করবেন, আশা করি পারবেন।
আপনারা জানেন যে বোনাস কোশ্চেনগুলো আমি সাধারণত একটু সহজ দিয়ে থাকি, সেই কোশ্চেনের উত্তরটা সবাই একটু কমেন্ট করে দিবেন, আপনাদের মাধ্যমে আপনাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। তো সব মিলে আজকের পুরো আলোচনা আশা করি আপনাদের ভালো লাগছে। এই আলোচনা যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং একই সাথে এরকম হাই ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড কোশ্চেনগুলো জানতে চাইলে এক্সপার্ট ইংলিশ বইটা সাথে রাখেন, আপনাদের জন্য সারা জীবনে আর কোনো সমস্যা হবে না হবে না হবে না। সো এই ছিল কথা বলার, ভালো থাকেন, শুভকামনা জানিয়ে যে কোনো পরীক্ষায় ভালো করেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।